অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা, সংকোচনমূলক নীতি বিনিয়োগের জন্য বাধা বলছেন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেলেও শুল্ক কতটুকু কমবে তা এখনো অনিশ্চিত। শেষ দিনের আলোচনায় আশাবাদী বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরে 40% পর্যন্ত শুল্ক বাড়াতে চায় কর্তৃপক্ষ, অযৌক্তিক সিদ্ধান্ত বলছেন ব্যবসায়ীরা। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারে প্রধান সূচক বেড়েছে 91 পয়েন্ট, লেনদেন ছাড়িয়েছে 1000 কোটির ঘর। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নীতি সুধার 10% অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আগামী ডিসেম্বর মধ্যে 7.2 এবং জুনে 8% অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সভা কক্ষে চলতি অর্থ বছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ডক্টর আহসানিজ মনসুর। গভর্নর জানান, মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে, তবে এখনও কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি। মূল্যস্ফীতি কমে গত জুনে 8.48% নেমেছে। লক্ষ্য আছে 3 থেকে 5% নামিয়ে আনার। বলেন, মূল্যস্ফীতি 7%-এর নিচে নামলেই নীতি সুদহার কমানো হবে। ডলারের দাম বাজার ভিত্তিক করা হলেও অস্থির হয়নি, প্রয়োজনে আরও ডলার কেনা হবে বলেও জানান গভর্নর। দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়েও কথা বলেন গভর্নর। জানান, বিনিয়োগ বৃদ্ধি করার দায়িত্ব সরকারের, বাংলাদেশ ব্যাংকের নয়। বাজারে তারল্য বাড়বে, তবে টাকা ছাপানো হবে না বলেও জানান তিনি। চালের দাম বৃদ্ধির প্রসঙ্গে গভর্নর বলেন, কৃষক চাল ধরে রেখেছে, প্রয়োজনে চাল আমদানি করা হবে। এদিকে নতুন মুদ্রানীতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে যে মুদ্রানীতির পথ অনুসরণ করছে, এতে 2025 সালের জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে 6.4%, যা গত 22 বছরের মধ্যে সর্বনিম্ন। নীতিগত সুদের হার অপরিবর্তিত রাখা মুদ্রাস্ফীতি হ্রাসের লক্ষণ বলে উল্লেখ করা হয়। এছাড়া সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা করা হয়েছে, তা অর্থনীতির ওপর রাজস্ব ভিত্তিক চাপ সৃষ্টি করবে বলে মনে করে ডিসিসিআই। এতে জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও মত তাদের। তাই সুদের হার কমিয়ে ব্যবসায়িক খাতে ঋণ প্রবাহ বাড়ানোর আহ্বান জানিয়েছে ডিসিসিআই। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেলেও বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটি শেষ পর্যন্ত কত হারে শুল্ক আরোপ করবে তা এখনও নির্ধারণ হয়নি। আজ এ বিষয়ে শেষ দিনের আলোচনায় বসবে দুই দেশের প্রতিনিধিরা। তবে শেষ দিনের আলোচনায় যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক হার কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশা করছে বাংলাদেশের প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশ দলে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং 2 সচিব। আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেডন লিঞ্চ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর সাথে বাংলাদেশের সময় মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত প্রথম দিনের আলোচনা হয়। দ্বিতীয় দিনের আলোচনা চলবে বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 3টা পর্যন্ত। মুদ্রানীতি এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। গোলাম মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিন। এই শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, আমরা জানি যে আজকে বিকেলে চলতি অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে, যেখানে নীতি সুদহার 10% অপরিবর্তিত রাখা হয়েছে। তো ব্যবসায়ীরা, বিশেষ করে ঢাকা চেম্বার অফ কমার্স, এরই মধ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে, এই সংকোচনমূলক মুদ্রানীতি দেশের অর্থনীতির জন্য সুখকর নয় এবং বিশেষ করে বিনিয়োগ কমবে। আপনার দৃষ্টিতে কেমন হয়েছে এবারের মুদ্রানীতি? আমার কাছে যেটা মনে হয় যে এই সামনের অর্থ বছরের জন্য যে মুদ্রানীতি দেয়া হয়েছে, সেটা বর্তমান বাস্তবতায় যৌক্তিক ভাবেই দেয়া হয়েছে বলে মনে হয়। এই মুহূর্তে অর্থনীতিতে এক ধরনের অস্বস্তি রয়েছে, আনসার্টেনিটি রয়েছে। ফলে সেই অর্থে কিন্তু ভোক্তাদের দিক থেকেও যেমন আসলে ব্যয় প্রবণতা কম,
ঠিক একইভাবে আমাদের বিনিয়োগকারীদের ভিতরে কিন্তু নতুন বিনিয়োগ করবার আগ্রহ কম, সেটা দেশি বিনিয়োগকারী যেমন বা বিদেশি বিনিয়োগকারী উভয়ের জন্যই। সুতরাং এই সময়কালে একটা সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখার যৌক্তিকতা রয়েছে। উপরন্তু সামনে যখন নির্বাচনের তারিখ ঘোষিত হবে তখন কিন্তু পরিস্থিতি আরো অস্থির বা অস্থিতিশীল হতে পারে, এবং একই সাথে ট্রাম্পের সঙ্গে যে নতুন আলোচনা চলছে এটা যতটুকুই কাম্য পরিস্থিতিতে আমরা পাই তারপরও কিন্তু উচ্চ আমদানির একটি ঝুঁকির ভিতরে আগামী দিনে আমাদের পড়তে হবে। সুতরাং এই সমস্ত অনিশ্চয়তাকে মাথায় রেখে নীতি সুধার উচ্চ পর্যায়ে রাখা এবং একই সাথে মূল্যস্ফীতির বিষয়টিকেও উচ্চ পর্যায়ে ধরে রাখা, এটির যৌক্তিকতা আছে বলে আমার কাছে মনে হয়। গোলাম মোয়াজ্জেম, এবারে মুদ্রানীতিতে আমরা জানি যে মূল্যস্ফীতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং বাজেটেও কিন্তু এই বিষয়টিকে মাথায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে। যেই লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে সেটা আসলে বর্তমান পরিস্থিতিতে কতটা পূরণ করা সম্ভব হবে বলে আপনি মনে করেন? দেখুন, দু তিনটি জায়গায় কিছুটা ইতিবাচক অগ্রগতি হয়েছে। আমি বলবো যে বর্তমান গভর্নর মহোদয়ের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের রিজার্ভ পরিস্থিতিতে অন্তত একটি জায়গায় মুদ্রা রিজার্ভের পাশে একটি সুস্থির একটি জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে, এবং তার ফলে বিনিময় হার খুব আশাপ্রদ উন্নতি না হলেও একটি জায়গায় সুস্থির রয়েছে। এমনকি যেভাবে আমরা আশঙ্কা করছিলাম যে উন্মুক্ত করে দিলে বাজারে ডলারের বিপরীতে টাকা অনেক বেশি অবমূল্যায়িত হয়ে যাবে, সেই জায়গাটা কিছুটা হলেও এখনো ঝুঁকি রয়েছে। তারপরেও বাজারের উপরে কড়া নজর রয়েছে, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে মূল্যস্ফীতির ক্ষেত্রে বাজারে মুদ্রা সরবরাহ দিয়ে যতটা বাজারে মূল্যস্ফীতি গভর্নর মহোদয় এটিকে নিয়ন্ত্রণের কথা ভেবেছিলেন সেই অর্থে এটি হয়নি, এবং সেক্ষেত্রে আমরা বাজার ব্যবস্থাপনার যে দুর্বলতাগুলো দেখি সেগুলো এখনো অব্যাহত রয়েছে। সুতরাং সেই সমস্ত জায়গাগুলোকে না টাচ করলে শুধুমাত্র মুদ্রা সরবরাহ সংকোচন করে সেই জায়গায় যে খুব বেশি উন্নয়ন করা যাচ্ছে না মূল্যস্ফীতির ক্ষেত্রে, সেটি কিন্তু আবারও দৃশ্যমান। উপরন্তু এই মুহূর্তে বর্ষা প্রলম্বিত হওয়া, পণ্য সরবরাহের ক্ষেত্রে কিছুটা অনিশ্চিত পরিস্থিতি, বাজারে চাল সরবরাহের ক্ষেত্রে কিছুটা স্রোতগতি, সবকিছু মিলে মূল্যস্ফীতির ক্ষেত্রে হয়তো আশাপ্রদ অগ্রগতি এই সময়কালে নাও হতে পারে। গোলাম মোয়াজ্জেম, এবার আপনার কাছে একটু যুক্তরাষ্ট্রের শুল্কর বিষয়টি জানতে চাবো। আমরা জানি যে আজকেও কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা হবে, সেখানে কত শতাংশ নির্ধারণ হবে তা এখনো অনিশ্চিত, যদিও বাংলাদেশ প্রতিনিধিরা বলছে যে তারা সবুজ সংকেত পেয়েছে। এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের জন্য কিন্তু 25% শুল্ক নির্ধারণ করা হয়েছে। কত শতাংশ শুল্ক আরোপ হলে বাংলাদেশের রপ্তানির জন্য সহনীয় হবে বলে আপনি মনে করেন? বাণিজ্য ঘাটতি কমানোর জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা কতটা ভূমিকা রাখবে ট্রাম্পের চূড়ান্ত শুল্ক নির্ধারণের ক্ষেত্রে আপনি বলে মনে করেন? প্রথমত, আন্তর্জাতিক ডাব্লিউটিও নীতিমালা অনুযায়ী যেভাবে একটি দেশের সাথে আমরা এই বাণিজ্য বৃদ্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে শুল্ক কমানোর চেষ্টা করছি, এটি আসলে হওয়া উচিত হয়নি। এটি দুর্ভাগ্য যে আমাদের এই দিকে যেতে হচ্ছে। দ্বিতীয়ত হলো, আমাদের এমন কোনো ধরনের অঙ্গীকারে যাওয়া উচিত না যেটা দীর্ঘমেয়াদে আমাদের জন্য দায় বাড়িয়ে দিবে বা দুশ্চিন্তার কারণ হবে। সুতরাং আমরা এমন ধরনের একটা অঙ্গীকার করে আসলাম এবং পরে সেটি আমদানি করতে গিয়ে আমাদের বড় দায়ভার পড়তে হলো এবং তার ফলে কিছুটা শুল্ক ছাড় পেলাম, এরকম কাঠামোর জায়গাগুলোতে আমাদের মনে হয় একটু শক্ত অবস্থান দরকার রয়েছে। তবে বাংলাদেশের উচিত হবে অন্যান্য তুলনীয় দেশগুলো যেভাবে চুক্তিগুলো করছে সেখান থেকে কিছু লেসন নেওয়া। এদিক থেকে বাংলাদেশ ইন্দোনেশিয়ার উদাহরণটি নিতে পারে। ইন্দোনেশিয়া কিন্তু বিনিয়োগকে চেষ্টা করেছে অনেক বেশি উৎসাহিত করতে। মার্কিন বিনিয়োগ উৎসাহিত করবার মাধ্যমে যদি রিএক্সপোর্ট করা যায় এবং এটাকে যদি বিকল্প আমদানি হিসেবে বিবেচনা করা যায় তাহলে সেটি এখানে হতে পারে। আমাদের গ্যাস সেক্টরে, অফশোর সেক্টরে বিনিয়োগের সুযোগ রয়েছে, আমাদের আইটি সেক্টরেও বিনিয়োগের সুযোগ রয়েছে। সুতরাং সেই জায়গাগুলোকে আমরা এখানে কিভাবে ব্যবহার করতে পারি, আমাদের এখানে ব্যাংকিং বা ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু মার্কিন বিনিয়োগের সুযোগ রয়েছে। সুতরাং সেগুলোকেও বিকল্পভাবে প্রস্তাবনা দেওয়া। শুধুমাত্র বৃহৎ আকারের আমদানি এবং সেখানে শোনা যাচ্ছে যে বোয়িং কেনার মতো প্রতিশ্রুতি, আমি মনে করি না যে আমাদের দেশে এই মুহূর্তে আর্থিক সামর্থ্য রয়েছে বা প্রয়োজন রয়েছে বোয়িং কেনার ক্ষেত্রে অঙ্গীকার করার। গোলাম মোয়াজ্জেম, যদি এখনো শুল্কের বিষয়টি নির্ধারণ হয়নি, আমরা জানি না আসলে কি হবে, আজকের বৈঠকের পরেই হয়তো সিদ্ধান্ত হবে, তারপরেও আপনার কাছে জানতে চাইবো, যদি শুল্ক নিয়ে নেতিবাচক ফলাফল আসে সেক্ষেত্রে ভবিষ্যতে বাণিজ্যের রপ্তানিতে ইতিবাচক ধারা ধরে রাখার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ অথবা কি ধরনের ভূমিকা নেওয়া দরকার বলে আপনি মনে করেন সরকারের?
আমি আমি বলতে চাই যে সরকার তার দিক থেকে তার চেষ্টাটি অব্যাহত রেখেছে। এর ফলে ফলাফল যেটুকু হোক সেটুকু নিয়ে আমার মনে হয় যে আমাদের সামনের দিনের জন্য আমাদের কৌশল অবলম্বনের প্রয়োজন পড়বে। আমরা কোনোভাবে যাতে একটা নেগেটিভ সাম গেম নিয়ে না আসি, আমরা যেন শুধুমাত্র একটি দেশ না, আন্তর্জাতিক অন্যান্য দেশের সাথে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এই বিষয়গুলোকে বিবেচনা করি। সুতরাং সেই আলোকে যেটি হবে, যদি আমাদের উচ্চ ট্যারিফ হয় মার্কিন বাজারে, তাহলে হয়তো এমন ধরনের প্রয়োজন পড়বে মার্কিন বাজার কেন্দ্রিক হয়তো সরকারকে কিছু সাবসিডি দেবার বা শুল্ক ছাড় এর বিপরীতে, শুল্কের বিপরীতে কিছু সাবসিডি দেবার হয়তো বা ইনসেন্টিভ বাড়িয়ে দেবার প্রয়োজন পড়বে, যাতে করে কম্পিটিটিভনেস সেখানে আমরা ধরে রাখতে পারি। উপরন্তু যেটি দরকার হবে, অন্যান্য বাজারগুলোতে আমাদের এই সমস্ত পণ্য রপ্তানির সুযোগগুলোও আমরা আগামী দিনে ভেবে দেখতে পারি। উপরন্তু যেটি বলছিলাম যে মার্কিন বিনিয়োগকারীদেরকে এখানে হয়তো বিনিয়োগের জন্য আমরা উৎসাহিত করতে পারি, যাতে এখানে তারা বিনিয়োগের চেষ্টা করে থাকেন। সর্বতোভাবে যেটা হবে যে আমাদের চেষ্টা করতে হবে লো এন্ড পণ্য জায়গাতে আস্তে আস্তে মিডিয়াম এন্ড বা হাই এন্ড পণ্য বাস্কেটগুলোতে বা অন্যান্য বাজারগুলোতে যে সমস্ত সুযোগ রয়েছে সেটি নেবার চেষ্টা করা। গোলাম মোয়াজ্জেম, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। যুক্তরাষ্ট্র উচ্চ শুল্ক আরোপে বিশ্বজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি কমতে পারে বলে জানিয়েছে আইএমএফ। উচ্চ শুল্ক ও ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এদিকে বৈশ্বিক মূল্যস্ফীতি 2025 সালে কমে 4.2% এবং 2026 সালে আরও কমে 3.6% নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। তবে যুক্তরাষ্ট্রে চলতি বছরের দ্বিতীয়ার্ধে শুল্কের প্রভাব সরাসরি ভোক্তাদের ওপর পড়তে পারে, ফলে দেশটির মূল্যস্ফীতি আবারও বাড়তে পারে। আইএমএফ-এর প্রধান অর্থনীতিবিদ পিয়েরে অলিভিয়ে গৌরিসান জানান, বিশ্ব অর্থনীতি এখনও অস্থিরতার মধ্যে রয়েছে। পাল্টা শুল্ক হার বহাল থাকলে সেটি কমার সম্ভাবনা নেই। ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিরতি চলছে। এ সময় বক্তব্য রাখছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ইন্ডিপেন্ডেন্ট নয়, সোভারেন পার্লামেন্ট হচ্ছে একটা। দুইটা মিলে একটা পার্লামেন্ট না, সোভারেন পার্লামেন্ট হচ্ছে একটা। আপার হাউস এবং লোয়ার হাউস দুইটা মিলে, আমি ইউনাইটেড স্টেটসের ভাষাটা বলি, তারা বলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড সিনেট, দুইটা মিলে তারা বলে এটা কংগ্রেস। এখন দুইটা আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে না, তখন সেখানে তো ডাইরেক্টলি ইলেক্টেড হয়ে আরেকটা সংসদ হচ্ছে, এবং তারা আরো বেশি মূল্যবান এই জন্যই যে তারা এক একটা অঙ্গরাজ্যে মাত্র 2 জন করে সিনেটর, এবং সেটা ভোটের সংখ্যা যাই হোক, এবং সেই সিনেটররা ডাইরেক্টলি ইলেক্টেড হচ্ছে এবং তাদের জন্য হাউস হচ্ছে, তাদের এখতিয়ার অনেক বেশি। তারা লেজিসলেশন ছাড়াও কমিটি গঠন সংক্রান্ত এবং অন্যান্য শুনানি সংক্রান্ত বিভিন্ন রাষ্ট্রীয় নিয়োগ সংক্রান্ত অনেক বেশি এনজয় করে পাওয়ার, সেটা তারা সেইভাবে জনগণের কাছ থেকে এম্পাওয়ার্ড হয়েছে। এখানে সেটা নয়, জেন্টলম্যান। থ্যাংক ইউ। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে ব্রিফিং করছিলেন বিএনপির সালাউদ্দিন আহমেদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। হংকং ভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে 3,000 কোটি টাকার বিনিয়োগ করবে। এতে আগামী 3 বছরে প্রায় 25,000 লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে বিডা, বেবজা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, এই বিনিয়োগের ফলে হান্ডার সরবরাহকারীরা বাংলাদেশে আসবে। এতে অন্য চাইনিজ বিনিয়োগকারীরাও আগ্রহী হবে। প্রযুক্তিগতভাবে উন্নত হওয়ায় কর্মসংস্থানের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট এবং টেকনোলজি ট্রান্সফার হবে বলে জানান তিনি। এপ্রিলে বিনিয়োগ শীর্ষ সম্মেলন নাগাদ মোটামুটি 1,500 কোটি টাকার বিনিয়োগের আশ্বাস পাওয়া গেলেও গত কয়েক মাসে বিডার সাথে বিভিন্ন আলোচনার পর বিনিয়োগ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় হান্ডা। রাজস্ব নীতি অনুবিভাগে কর ক্যাডারদের কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগের সুপারিশ করে এনবিআর অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব দিয়েছে সংস্কার সমন্বয় কমিটি। প্রস্তাবনার পক্ষে যুক্তি দিয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে তারা। রাজস্ব ব্যয় নীতিমালা প্রণয়নের ক্ষমতা দেওয়ার প্রস্তাবও পরামর্শক কমিটির। বিশ্লেষকরা বলছেন, সব পক্ষের মত নেয়ায় অধ্যাদেশ নিয়ে বিতর্কের সুযোগ নেই। এনবিআর বিলুপ্ত করে গত 12 মে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 জারি করা হয়। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের প্রেক্ষিতে 31 জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনার কথা জানিয়েছিল অর্থ মন্ত্রণালয়। গঠন করা হয় 6 সদস্যের এনবিআর সংস্কার সমন্বয় কমিটি।
গত সপ্তাহে সমন্বয় কমিটি বিভিন্ন প্রস্তাবনার পক্ষে যুক্তি তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়। সংশোধনীর প্রস্তাবনায় রাজস্ব আদায়ে যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তার পাশাপাশি রাজস্ব নীতি বিশেষজ্ঞ ব্যক্তিকে নীতি বিভাগের সচিব হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। অনুবিভাগের বিভিন্ন পদে কর ও শুল্ক ক্যাডার কর্মকর্তাদের দ্বারা পূরণ করার কথা বলা হয়েছে প্রস্তাবনায়। প্রস্তাবিত সংশোধনীতে কমিটির সদস্য সংখ্যা সর্বোচ্চ 15 জন এবং মেয়াদকাল সর্বোচ্চ 3 বছর নির্ধারণের সুপারিশ করা হয়। প্রস্তাবনায় বলা হয়, সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনীর বিষয়ে অধ্যাদেশে উল্লেখ থাকতে হবে, যদিও জারিকৃত অধ্যাদেশে তা অন্তর্ভুক্ত ছিল না। সরকার সব পক্ষের মতামতকে প্রাধান্য দেয় নতুন অধ্যাদেশ নিয়ে আর বিতর্ক তৈরি হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। সকলের সম্পৃক্ততা তো এই সংশোধন পরিবর্তনে রয়েছে, সুতরাং এখানে আর কোনো বিতর্ক সৃষ্টি হবে না। পরিমার্জন হবে এই অধ্যাদেশের, সেটি সকলেই আন্তরিকভাবে গ্রহণ করবেন এবং এই পদক্ষেপের মাধ্যমে আর্থিক এনবিআরের রাজস্ব প্রশাসনে গতিশীলতা দ্রুতই ফিরে আসবে। রাজস্ব ব্যবস্থাপনা ও নীতি বিভাগ সহ সকল দপ্তরের মধ্যে অটোমেশন কার্যক্রম দ্রুত করার পরামর্শ দেয় সমন্বয় কমিটি, যা হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও রাজস্ব আদায় কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে মনে করে কমিটি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবার বিপরীতে শুল্ক বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন প্রস্তাবে প্রতি সেবার বিপরীতে গড়ে 40% পর্যন্ত শুল্ক বাড়াতে চায় বন্দর কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীরা বলছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্তে বিপাকে পড়বেন তারা। দেশের জলসীমায় পণ্য নিয়ে কোনো জাহাজ আসলে সেটিতে প্রায় 56 ধরনের সেবা দেয় বন্দর কর্তৃপক্ষ। এসব ভিন্ন ভিন্ন সেবার জন্য আলাদা ট্যারিফ আদায় হয়। এবার তা বাড়াতে প্রস্তাব পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে। অনুমোদনও পেয়েছে সেই প্রস্তাবটি। বাকি প্রক্রিয়া শেষে গেজেট প্রকাশের পর তা কার্যকর হতে পারে। 2008 সালে 5টি খাতে ট্যারিফ বাড়ায় বন্দর কর্তৃপক্ষ। বাকি খাতে আদায় হচ্ছে 1986 সালে নির্ধারিত হারে। 2013 সালে উদ্যোগ নিয়েও ট্যারিফ বাড়ানো যায়নি। সব কিছুরই তো ব্যয় বেড়েছে, বন্দর পরিচালনা ব্যয় পূর্বের তুলনায় অনেক বেড়েছে, সুতরাং এটাকে একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন। তা আমরা এটা অ্যাকচুয়ালি বাড়াচ্ছি সেটা না, এটা হচ্ছে অ্যাডজাস্ট করা হচ্ছে। নতুন প্রস্তাবনায় 18টি খাতে ট্যারিফ বাড়ছে 60% বেশি। 17টিতে 20 থেকে 59% এবং 19টিতে বাড়ছে 20%। ডলারের মূল্য বৃদ্ধি, আমদানি ব্যয় ও চাহিদা সংকটের মধ্যে এই ধরনের উদ্যোগ অযৌক্তিক বলছেন ব্যবসায়ীরা। বিভিন্ন চার্জেস ইম্পোজ করলেই এখানে ক্ষতিগ্রস্ত হবে। দেশের সামগ্রিক অবস্থা চিন্তা করে ব্যবসায়ীদেরকে নিয়ে কাজ করতে হবে। সবসময় বন্দরে বিভিন্ন রেন্ট বাড়াবে, চার্জ বাড়াবে, ভ্যাট বাড়াবে, ট্যাক্স বাড়াবে, ইটস নট গুড। স্বাভাবিকভাবে আমি ব্যবসায়িকভাবে পিছিয়ে যাব, কারণ আমার বন্দরটা একটু এক্সপেন্সিভ হবে, কস্টলি হবে। কস্টলি হলে স্বাভাবিকভাবে কাস্টমারদের উপর একটা চাপ আসবে। আমরা যারা বিজনেস করি আমাদেরও কস্ট অফ ডুইং বিজনেস বাড়বে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না আর কি। আমার মনে হয় যারা স্টেক হোল্ডার, চট্টগ্রাম বন্দরকে ঘিরে যারা কাজ করে, তাদের সাথে বসে এই বিষয়গুলো একটু রিজলভ করা উচিত। এরই মধ্যে গত সপ্তাহে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন, বিগডা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক দেশের 2 শেয়ার বাজার। মূল্যসূচকের বড় উত্থানে ঢাকার শেয়ার বাজারে লেনদেন ছাড়িয়েছে 1000 কোটির ঘর। ডিএসইএক্স সূচক বেড়েছে 91 পয়েন্ট। এ সময় শেয়ার দর বেড়েছে 38 ভাগ কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকে বেড়েছে 281.71 পয়েন্টের বেশি। বৃহস্পতিবার দিনের শুরু থেকেই ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম 10 মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় 63 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 91.21 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5443 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ মোট লেনদেন হয়েছে 1063.39 লাখ টাকা, যা 11 মাসে সর্বোচ্চ। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় 320.23 লাখ টাকা।
হাত বদলে অংশ নেয়া ৩৯৪টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১৬৭টি এবং অপরিবর্তিত ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক দ্বিতীয়, তৃতীয় অবস্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক দ্বিতীয়, তৃতীয় অবস্থানে সোনার বাংলা ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২৮১.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫,২০২ পয়েন্টে। লেনদেন ১১,৭৮,০০,০০০ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় নতুন প্রযুক্তি বাস্তবায়নে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ফিশের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের সামুদ্রিক এলাকা মৎস্য খাতের জন্য খুবই সম্ভাবনাময়। সরকার সামুদ্রিক মাছের উৎপাদন বৃদ্ধিতে আলাদা নজর দিচ্ছে। সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ফিশের মতন আন্তর্জাতিক সংস্থাও সহযোগিতা করছে। IMATA প্রকল্প পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও অর্থনৈতিকভাবে লাভবান হতে সাহায্য করবে, যা উপকূলীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। উপকূলীয় যে জনগোষ্ঠী আছে তাদের জীবন জীবিকার যেন কোনো প্রকার ক্ষতি না হয়, বিশেষ করে নারীদের, এবং তাদের যেন উপকার হয় এবং দেশের যেন উপকার হয়, সে কাজটা আপনারা করবেন। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।